ওয়াকফ চুরি হচ্ছে। মাননীয় ক্ষমতা আসার পরেই বলেছিলেন যে 34 বছরের বাম আমলে শুধু বাম নেতারা 100 কোটি টাকার ওয়াকফ লুট করেছে, 100 কোটি টাকা। আমি সেই লুটের বিরুদ্ধে ব্যবস্থা নেব, ইডিসিকে কি বলবো, আমি লুটের মাল উদ্ধার করবো। কে বলেছিলেন মাননীয়? 1 টাকা উদ্ধার হয়েছে। উপরন্তু সুপ্রিম কোর্টে বা দিল্লিতে খবর গেছে যে তার মন্ত্রিসভার লোকেরা ওয়াকফ চুরি করেছে। আমি অন্তত প্রমাণ করে দেবো যে তৃণমূল আমলে তৃণমূলের ছোট বড় মেজো নেতারা কি পরিমাণ কোটি কোটি টাকার ওয়াকফ চুরি করেছে। সিদ্দিকুল্লাহ সাহেব এই ওয়াকফ চুরির জন্য কবার আগে অনশন করেছেন, কবার আত্মহত্যা করতে গেছেন, কবার নিজের আত্মবলিদান দিতে গেছেন, কবার আপনার বিরাট সেনাবাহিনী দিয়ে ওয়াকফ লুটেদের ঘরগুলো গোল করে ঘেরাও করেছিলেন। কলকাতা তার আশেপাশে বেশ কিছু মসজিদ আছে, সেই মসজিদগুলো বেদখল হয়ে গেছে, অপবিত্র হয়ে আছে, সেখানে কোনো লোক দেখাশোনা করে না, কোনোটা মুদিখানার দোকান, কোনোটা পার্টি অফিস হয়ে গেছে। আপনি কিছু করেছেন? আর আপনি মুসলমান না? ছি 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 ছি, চোখের সামনে কোটি কোটি টাকার ওয়াকফ লুট হয়ে গেল। সাজার পরে 2006 সাল তখন আপনি বেঁচে আছেন, আপনি নির্দল থেকে দাঁড়িয়ে হেরে গেছেন, তখন ভোটে দাঁড়িয়েছেন আপনি, নির্দল থেকে দাঁড়িয়ে আপনি জামানত বাজাপ্ত হয়েছিল আপনার, অর্থাৎ আপনার জনপ্রিয়তা আপনি বুঝে নিন। আপনার জয়লাভ হয়নি, মমতাবের জন্য আপনি আজকে মন্ত্রী হয়েছেন, আপনার জন্য নয়। আপনার ওই মুসলমানরা আপনাকে ভোট দেয়নি কেউ, আপনার সাথে ঘুরতে পারে, ভোটটা আপনাকে দেয় না, ভোটটা মমতাটা দিয়েছে। 2006 সালে সাজার কমিটি রিপোর্ট বেরোল, তাতে আপনি তো একটু পড়তে পড়তে মনে হচ্ছে পারেন, আপনি তো কোন থাকার মধ্যে নিশ্চয়ই রিডিং করতে পারেন। তো তাতে লেখা আছে সাজার কমিটি রিপোর্টে যে পশ্চিমবঙ্গের টোটাল ওয়াকফ প্রপার্টির সংখ্যা হচ্ছে 1,48,200। তার মধ্যে এনরোলমেন্ট করা গেছে, রেজিস্ট্রেশন করা গেছে মাত্র 20,000-এর মতো ওয়াকফ প্রপার্টি। বাকি ওয়াকফ প্রপার্টি বেদখল এবং এনরোলমেন্টের বাইরে। আপনি কি ভূমিকা নিয়েছেন? আপনি আপনার জামাতে উলামা হিন্দকে দিয়ে কবার ওয়াকফ বোর্ড লুট করেছে, মানে ঘেরাও করেছেন। আমি তো নিজে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে 2012 সালে চিঠি দিয়েছি, 2013 সালে চিঠি দিয়েছি, বলেছি কোড়াই রোডে কলকাতা 17তে কীভাবে ওয়াকফ চুরি হচ্ছে, ওয়াকফ সম্পত্তি, সেই ওয়াকফ সম্পত্তির উপরে অবৈধ নির্মাণ হচ্ছে। ওয়াকফ বোর্ড বলছে ওয়াকফ তদন্ত করে বলছে ওয়াকফ, সবটাই ওয়াকফ। যখন ভিত ঘুরছিল তখন আমি আটকেছিলাম। আমাদের আব্দুল গনি, তিনি চেয়ারম্যান ওয়াকফ বোর্ডে, তাকে লিখিত করেছিলাম, মুখ্যমন্ত্রীকে লিখিত করেছিলাম। গনি বলেছিলেন আমরা সব ভেঙে দেবো স্যার। আস্তে আস্তে 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা 10 তলায় গেল। আমি বললাম কী হলো, ভাঙলেন না? উনি বললেন ওয়াকফ বোর্ডের পা থেকে চুল পর্যন্ত হচ্ছে দুর্নীতিগ্রস্ত, আমি কাকে আটকে বসে। তো মাননীয় মুখ্যমন্ত্রী এটার জন্য রিওয়ার্ড দিয়েছেন, ওয়াকফ লুটে সাহায্য করার জন্য ওই আব্দুল গনিকে রিওয়ার্ড দিয়েছেন। ওনাকে মুর্শিদাবাদের ভগবানপুর থেকে দান করিয়ে এমএলএ করেছেন। আপনি সিদ্দিকুল্লাহ সাহেব কী করছিলেন? আপনি দাবি করেছেন যে আপনার সংগঠন জামাতে উলামা হিন্দ নাকি পশ্চিমবঙ্গে মুসলমানদের সবচেয়ে বড় সংগঠন। তাহলে সেই সংগঠন নিয়ে আপনি ওয়াকফ উদ্ধার করতে কি কি পদক্ষেপ নিয়েছেন? নাকি আপনিও ওয়াকফের লুটের মাল মশলা পেয়েছেন? নাকি এখন আপনার বা আপনাদের চিন্তা যে এতদিন ধরে আমরা নির্বিঘ্নে ওয়াকফ লুট করেছি, কেন্দ্র সরকার, সুপ্রিম কোর্ট তথা রাজ্যসভা, লোকসভা তথা রাষ্ট্রপতি যে বিলে সই করেছে, যে পাস হয়েছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025, সেটা লাগু হয়ে গেলে আপনারা চুরি করতে পারবেন না। আপনারা গরিব, পাসমান্দা, পিছিয়ে পড়া, অন্তজ প্রান্তিক মুসলমানদের হক লুটে খেতে পারবেন না। তাই কি আপনাদের আপত্তি? আপনাদের কি লুটপাট করার মধ্যে সুখ ছিল নাকি? আপনার মন্ত্রিসভার লোকদের সম্পর্কে অভিযোগ আছে, আপনি তাদের সাথে বসেন কেন? মনে পড়ে যে সিএ হয়েছিল, 8 জন মুসলমান এমপি, মানে 8 জন এমপি হিন্দু মুসলিম মিলিয়ে, তারা সিএ ভোটাভুটিতে লোকসভাতে ভোট দিতে যায়নি। আপনি কি করছিলেন মশাই? ওয়াকফ বিল যে পাস হলো,
আপনার দলের 3 জন এমপি এবারে ভোটাভুটিতে যায়নি, তারপরেই রামনবমীতে তারা মিছিলে চলে গেল। আপনি প্রতিরোধ করেছেন, আওয়াজ করেছেন। আমি দায়িত্ব সহকারে বলছি, মাননীয় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা চেয়েছে, তিনি অঙ্ক কষে দেখেছেন নরেন্দ্র মোদীরা জিতে যাবে। স্যার আমি একটা প্রশ্ন করব, সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি টু বি স্পেসিফিক একদম বলছেন যে মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন এসেছিল, সমাবেশ দেখে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট, বিধানসভায় প্রস্তাব আনবেন, রাজ্যে ওয়াকফ আইন লাগু হতে দেবেন না, প্রকাশ্যে জানালেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমি এইটাই কালকে টিভি চ্যানেলে বলছিলাম। অনেকে বলছিল জঙ্গিপুরে এত বড় ওই নাশকতা হবে, গোয়েন্দা বাহিনী কি জানতেন না? আমি উল্টো বলছি, গোয়েন্দা বাহিনী ভালো করে জানে নাশকতা হবে, জেনে নাশকতা করার বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। তোরা মোল্লা, তোদের চাকরি চাই না, বাকরি চাই না, শিক্ষা চাই না, সংস্কৃতি চাই না, সামাজিক উন্নয়ন চাই না, অর্থনৈতিক উন্নয়ন চাই না, শিল্প বাণিজ্যের উন্নয়ন চাই না, স্বাস্থ্যের উন্নয়ন চাই না, ক্ষমতায়ন চাই না। তোদের মাঝে মাঝে মোস্তারি করতে দিতে হবে। সিএএর সময় 50 কোটি টাকার রেলের সম্পত্তিকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল, যখন নরেন্দ্র মোদী লুঙ্গিতে দেখতে পেয়েছিল, লুঙ্গি বাহিনী। তো ওই জঙ্গিপুরে জঙ্গি কার্যকলাপ করলো কারা? ওই লুঙ্গি বাহিনী, যাদেরকে নরেন্দ্র মোদীরা লুঙ্গি বাহিনী বলতে চায়, এই কাজ করিয়ে ওদেরকে সন্তুষ্ট করলো। তোরা তুমি ভেঙে চুড়ে দে, পুড়িয়ে দে, ইন্স্যুরেন্স আছে, গাড়ির টাকা পাওয়া যায়, তো পুড়িয়ে দে। জেনে শুনে বুঝে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাতে বলা হলো তোমরা মন খুলে বিক্ষোভ করো, আর 26 ইলেকশনে আমাদের ভোট দিয়ে দাও। তোমরা দুধের গায়ে, তোমাদের মারপিট করার সুযোগ করে দিলাম, বিক্ষোভ করার সুযোগ করে দিলাম। তোমরা, আমি এর আগে যখন সিএ নিয়ে গন্ডগোল হচ্ছে, তখন সাঁতরাগাছিতে লাইন ধরে গাড়ি পোড়াচ্ছে, তো আমার জানা পুলিশকে একটা ফোন করেছিলাম, ছিল ওখানে। আমি বললাম, দাদা কি করছেন, চুপ করে আছেন কেন? উনি বলছিলেন, আমাদের নির্দেশ দেওয়া যে লাঠি না চালাতে, নির্দেশ দেওয়া আছে, যদি নির্দেশ দেয় লাঠি চালাতে পিটিয়ে বের করতে পারি। আমরা অসহায়। কসবা ওই চাকরিহারা শিক্ষকদের যে ডেপুটেশন দেওয়ার দিন কসবাতে শিক্ষা ভবনে পুলিশকে কিন্তু লাঠি চালানোর নিশ্চয়ই নির্দেশ ছিল, তাই লাঠি মেরেছে, লাথি মেরেছে। পুলিশকে স্বাধীনতা দিলে তারা লাথি মারতে পারে, আঁচড়ে নিতে পারে, কামড়ে নিতে পারে, মুছে নিতে পারে, তুলে নিয়ে যেতে পারে, মারতে পারে। আর শিক্ষকদের সম্মান, কেউ নাকি বলছে শিক্ষকদের লাথি মেরেছে, কত বড় অসম্মান। প্রত্যেকটা শিক্ষকদের লাথি মারা, এক কথার লাথি, আচরণের লাথি, ফিজিক্যাল লাথি তো তুচ্ছ কিছু, কথার লাথি, আচরণের লাথি, অসম্মানের লাথি, প্রত্যেক দিন গোটা রাজ্যের শিক্ষক সমাজ খাচ্ছে। আমি বলেছি শিক্ষকরা সবচেয়ে নিগৃহীত, অসম্মানিত জনগোষ্ঠী। আমি বলেছি সবচেয়ে বেশি উৎপীড়িত, অত্যাচারিত যে কুসুমমতি পড়ুয়ারা, তাদের এক্সপ্লয়েট করা হচ্ছে সকলের প্রধান কাজ। আর তাদের পড়াশোনার শেখানোর দায়িত্ব, এটা পাপকর্ম। যারা করে তারা নিগৃহীত, অসম্মানিত হবে, লাথিও খাচ্ছে। আমি শুধু সিদ্দিকুল্লাহ সাহেবকে বলছি, আপনি জানেন আপনারা কত অসম্মানের ভাগী? এটা কি জানেন না? জানেন না? আপনার প্রত্যেকটা শরীরের লোমকূপের মধ্যে অসম্মান লুকিয়ে যাবে, জানেন? আচ্ছা, আপনার মনে পড়ে 2021 সালে জুলাই মাসে আপনি ত্রাণ নিয়ে গিয়েছিলেন সন্দেশখালীতে। শেখ শাহজাহানের দলবল আপনার গাড়ি ভেঙে দিয়ে সব ত্রাণ নিয়ে আপনাদের নিগৃহীত করে কেড়ে পালিয়ে গিয়েছিলেন। আপনি ওখান থেকে থানায় এফআইআর করতে গিয়েছিলেন, থানায় এফআইআর নেয়নি। আপনি মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে বলেছিলেন, অভিষেককে লক্ষ্য করে বলেছিলেন যে এদের বাড়তে দেবেন না ম্যাডাম, এরা শেষ করে দেবে। ওদের বাড়তেই দিয়েছিল। তারপরও মহা তবিয়েতে সাজানটা ছিল, সন্দেশকারী ঘটনা অবশেষে ধরা পড়লো। আপনার কথা তো নয়, আপনার ডায়েরি নেয়নি। হায় রে আপনার মর্যাদা! আপনি কি কলকাতা গঠন করে দেবেন? আপনি শেখ শাহজাহান গঠন করতে পারেননি। আপনি একেবারে ছাড়বো না, একেবারে দুর্বল, একেবারে শক্তিহীন। আপনার ওই লোকগুলো তো মূর্খ, অসচেতন। আপনি বলবেন আমার কাছে কত লোক আছে, রামরহিম বাবার কাছে 5 কোটি লোক আছে। রামরহিম বাবা দায়িত্ব সহকারে ধর্ষণ করে, খুন করে। আপনিও যদি এই কাজ করেন, আপনার সাথে লোক থাকবে। লোক দিয়ে কিছু হয় না। সিদ্দিকুল্লাহ সাহেব লোক দেখাবেন না, লাঠির কাজ যখন পড়বে গুলি চলবে না,
ওরা কিছু বোঝে না তো। ওরা কে হনুমান হনুমান আমাদের কি ওই পতাকা, গেরুয়া পতাকা কে গাড়িতে লাগিয়েছিল, লোকরা ধমক দিয়ে নামাচ্ছে। ভারতবর্ষকে আপনারা হিন্দু রাষ্ট্র করতে চান না? আপনারা চাইছেন পশ্চিমবঙ্গে একটু মাতব্বরি করা, যাতে গোটা ভারতবর্ষে হিন্দুরা আরও ঐক্যবদ্ধ হয় এবং ভারতবর্ষ যাতে করে হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে যায়। এই কাজটা আমরা করছি। আপনার বক্তব্য, হুমায়ুন কবিরের বক্তব্য, ববি আকিবের বক্তব্য, আপনার ছোট বড় মেজনেতার বক্তব্য এই দিকে এগিয়ে দিয়েছে। বাংলা যদি সতর্ক হতেন, আপনাদের আন্দোলনকে কবই বন্ধ করে দিত। কারণ মনে পড়ে 2024 ডিসেম্বর মাসের 20 তারিখে আপনারা স্ট্যান্ডের ওখানে সভা করেছিলেন। সেই সভায় আপনি স্টেজে ছিলেন। সেই সভাতে একজন মৌলানা বলছে যে ওয়াকাফ সম্পত্তি রক্ষার জন্য কারা কারা শহীদ হবে হাত তোলা, মানে মানবমা হাত তোলা। ওটা বলা যায়? ওরা ওয়াকাফটা জানি না, ওরা ওয়াকাফ বানানো নিতে পারে না, ওয়াকাফ খায় না মাখে, তার ন্যূনতম জ্ঞান ওদের নেই। আল্লাহ পাক পবিত্র কোরআনে কি এলান করেছে নাকি যে ওয়াকাফ সম্পত্তিরা শুধু মুসলমানরা চুরি করে খাবে? নরেন্দ্র মোদীরা সামাজিকীকরণ করতে যাতে না পারে। নরেন্দ্র মোদীরা কি চাইছে এটা বুঝতে হবে তো। ওয়াকাফ অ্যামেন্ডমেন্টে কি বলা হয়েছে এটা দেখুন। এটা বাংলায় অনুবাদ করা, এই 13 পাতা এই আছে, কিছু মিথ আছে, কিছু সত্য আছে। এইটা ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট, এই বিলটা এই 13-14 পাতা বাংলায় অনুবাদ করেছে। আমরা পরিষ্কার করে লেখা আছে ওয়াকাফ সম্পত্তিতে স্বচ্ছতা, ওয়াকাফ রেকর্ডকে জরিপ করা, পরিবর্তন করা, মহিলাদের অধিকারের জন্য পর্যাপ্ত বিধান দেওয়া, 10,381 মামলা চলছে ট্রাইব্যুনালে, সেগুলোকে দ্রুত সম্পন্ন করা, ওয়াকাফ জমি কোনটা ওয়াকাফ জমি নয় তা সুনির্দিষ্ট করা, ওয়াকাফের যথার্থ হিসাব নিকাশ করা, নিরীক্ষণ করা, ওয়াকাফের মধ্যে যে প্রশাসনিক অদক্ষতা আছে তা দূর করা, ট্রাস্ট সম্পত্তির প্রতি অনুপযুক্ত আচরণ রোধ করা, আর ওয়াকাফ বোর্ডে, ওয়াকাফ কাউন্সিলে পর্যাপ্ত প্রতিনিধিত্ব রক্ষা করা। মহিলাদের প্রতিনিধিত্ব থাকবে। অমুসলমানরা যদি প্রশাসনে 2-1 যোগ্য লোক থাকে, ক্ষতি কি আছে? আপনি বলবেন যে অন্যান্য ধর্মের নেই তো নেই, কি হয়েছে তাতে? অন্যান্য ধর্মের ওই আপনাদের যে প্রপার্টি আছে তাদের যা লুটপাট হয়, ওয়াকাফের লুটপাট অনেক বেশি হয়। শিক্ষিত সমাজের ওই আমাদের কথা বলছেন, হ্যাঁ সম্পূর্ণ ভিন্ন কথা বলছেন। ভিন্ন কথা বলছেন। দেবত্ব সম্পত্তি যে পরিমাণ লুট হয় তার চেয়ে অনেক গুণ বেশি লুট হয় ওয়াকাফ সম্পত্তি। ওয়াকাফ সম্পত্তি এতদিন মুসলমানদের হাতেই ছিল। ওয়াকাফ বোর্ড চালাত। 1995 সালের আইনে ওয়াকাফ বোর্ডকে বিপুল ক্ষমতা দেওয়া হয়েছে। সে যদি মনে করে কোনো সম্পত্তি ওয়াকাফ, সেটা ওয়াকাফ হয়ে যাবে। তো এই করতে গিয়ে অনেক সময় ওয়াকাফ বোর্ডের মেম্বাররা গায়ের জোরে যেটা ওয়াকাফ নয় সেটাকে ওয়াকাফ করেছে, এরকম উদাহরণ আছে তো। অথচ নিজেদের ওয়াকাফ লুট হয়ে যাচ্ছে, হাজার একর জমি লুট হয়ে যাচ্ছে। সেই দিকে অনুযায়ী আর নিজেরাই ওয়াকাফ লুট করাচ্ছে। সেই ওয়াকাফ বোর্ডের মেম্বারদের কে, রাজ্য ওয়াকাফ বোর্ডের মেম্বারদের কে ঠিক করে? রাজ্য সরকার। রাজ্যের ওয়াকাফ ট্রাইব্যুনালের যারা বিচারক তাদেরকে কে ঠিক করে? রাজ্য সরকার। আর একটা হচ্ছে ওয়াকাফ কমিশনার যারা পর্যবেক্ষণ করতে যায়, তাদের কে ঠিক করে? রাজ্য সরকার। এই তিনটের মাধ্যমে ওয়াকাফ বোর্ড চলে। বিভিন্ন তদন্তে দেখা যাচ্ছে এই 3টে অর্গানাইজেশন করাপশনে যুক্ত, যাদের নেতৃত্বে রাজ্য সরকার, আর যারা প্রত্যেকে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়। বলুন কি করবেন? এবং তার পরিপ্রেক্ষিতে ওয়াকাফ থেকে যে লাভ হয় তার 5% ওয়াকাফ সংগ্রহ করতে পারে না। তার কণা অংশ মাত্র পাসমানদা, দলিত, পিছিয়ে পড়া মুসলমানদের কাছে যায়। ওয়াকাফের বেনিফিশিয়ারি কারা? ধনী এগিয়ে থাকা মুসলমানরা না, কেবলমাত্র অনগ্রসর, পিছিয়ে পড়া, অন্তর্যোগ প্রান্তিক মুসলমানরা। তারা কোন অংশ পায় না। ওয়াকাফ সম্পত্তিতে মুসলমানরা বিপুল লাভবান হয়েছে, দেখাতো কথা। অথচ বিপুল লাভবান হওয়ার কথা। আপনি বলবেন এত আধিকার কি আছে? 77 বছর চলে গেছে। স্বাধীনতার 77 বছর পর, 7 দশক পর অবশেষে নরেন্দ্র মোদীদের সরকার মনে করলেন যে ওয়াকাফ কোনটা আর ওয়াকাফ কোনটা নয়, এটা জরিপ করা হোক, কম্পিউটারাইজ করা হোক, ডিজিটালাইজেশন করা হোক, এনরোল করা হোক, এনলিস্টেড করা হোক, জিজ্ঞাসা করা হোক যেটাকে ওয়াকাফ বলা হচ্ছে তার কাগজ কি আছে। আমি জানি
কিছু কিছু সম্পত্তি ওয়াকাফ হয়েছে যার কোনো কাগজই ছিল না, কিছু কিছু সম্পত্তি ওয়াকাফ হওয়ার পর মতোয়াল্লিরা কাগজকে রক্ষণাবেক্ষণ করতে পারেনি। ঠিক আছে, মুসলমানদের সামাজিক যারা নেতা, রাজনৈতিক নেতা, যারা ধর্মীয় নেতা, তারা সাহায্য করুন, তারা বিডিও এসডিওর কাছে যাক, তারা ওই যারা বিএলআরও তাদের কাছে যাক, সম্পত্তিগুলোকে অকাপ যেগুলো যুগ যুগ ধরে অকাপের অন্যায় আছে চ্যালেঞ্জ করুন, করে যাও প্রয়োজনে। 6 মাসের মধ্যে এই কাজ করা যাবে না। মতোয়াল্লিরা অনেকেই অশিক্ষিত, তারা কাগজপত্র রাখতে পারেনি, তারা কাগজপত্র রাখতে জানে না। কোনো প্রপার্টির কাগজপত্র থাকলে ভালো কি খারাপ, কেন্দ্র সরকার যদি বলে কাগজগুলো ব্যবস্থা করে দেবো, কোনটা ওয়াকাফ কোনটা ওয়াকাফ নয় তার জন্য 6 মাস সময় দেওয়া হয়েছিল কাগজপত্র দেখানোর জন্য, সেই সময়টা বৃদ্ধি করা হয়েছে। ভালো কথা। তার পরিপ্রেক্ষিতে কোনটা ওয়াকাফ সুনির্দিষ্টভাবে যদি সেটা ডিজিটালাইজ হয়, সেন্ট্রালি ডিজিটালাইজ হয়, গোটা ভারতবর্ষ একটা হিসেবের মধ্যে থাকবে, অঙ্কের মধ্যে থাকবে। ভালো না খারাপ? একটা ছেলেকে রাস্তায় ছেড়ে দেওয়া হলো, তাকে দিশা দেওয়া হলো, সে ঠিকানা জানে না বাড়ি ঢোকান, কীভাবে সে বাড়িতে আসবে, ওটা ভালো না বাচ্চাটিকে আমরা বাড়ির ঠিকানা ভালো করে বুঝিয়ে দিয়ে শিখিয়ে দিয়ে ছেড়ে দিল রাস্তায়, কোনটা ভালো? দ্বিতীয়টা ভালো। সেই কাজটা কেন্দ্র সরকার এই ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিলের মাধ্যমে করতে চাইছে। আর কি করতে চাইছে? আর করতে চাইছে যে ওয়াকাফগুলো থেকে লাভ হয় না। যেমন ধরুন কিছু কিছু ওয়াকাফ প্রপার্টি আছে যেখানে লোক ভাড়া নিয়েছিল 100 বছর আগে, 100 বছর আগে তার ভাড়া ছিল 5 টাকা। ক টাকা? অনলি 5 রুপিস, 100 বছর আগে। এখনও 100 বছর পরেও ভাড়া হচ্ছে 5 টাকা। হতে পারে? ভাড়া তো রিনিউ হবে, ভাড়া তো আপডেটেড হবে, বর্তমান অনুযায়ী 5 লক্ষ টাকা ভাড়া, এখনও 5 টাকা দেয় ভাড়া। গোটা ভারতবর্ষে হাজার হাজার একর ওয়াকাফ সম্পত্তি এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে যারা প্রকৃত বেনিফিশিয়ারি, যারা সামাজিক স্বাস্থ্য, শিক্ষা, ধর্ম ইত্যাদি খাতে যাদের জন্য এই ওয়াকাফ সম্পত্তির অর্থ ব্যয়িত হওয়ার কথা, সেই পাসমান্দা মুসলমান, পিছিয়ে পড়া মুসলমান ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই টাকা যদি মুসলমান বিধবাদের জীবনযাপনে সাহায্য করা হয়, মুসলমান বৃদ্ধদের বার্ধক্যদের করা হয়, মুসলমানদের পড়ুয়াদের স্কলারশিপ দেওয়া হয়, মুসলমান অসহায় অসমর্থ লোকদের, যারা যারা ন্যাচারাল ক্যালামিটিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা বিভিন্ন দাঙ্গামায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা অত্যন্ত দরিদ্রহীন দুর্বলতম, তাদেরকে সাহায্য করে, ক্ষতি যেতে পারে। আর যে সম্পত্তিগুলো ওয়াকাফ নয়, 12 ভূতে খাচ্ছে, সেইগুলো যদি রাষ্ট্র সামাজিকীকরণ করে, সামাজিকীকরণ সেটাকে রাষ্ট্রীয়করণ করে জনগণের সেবায় লাগায়, ক্ষতি কী আছে? আল্লাহ কি জনগণের সেবা করতে বারণ করেছে? সেই জনগণের মধ্যে যদি হিন্দু থাকে এসে গেছে, ক্ষতি হয়ে যাবে। বলা হচ্ছে 2 জনে হিন্দু ঢুকেছে কেন? আরে হিন্দুরা তো ভারতবর্ষের জনগণের একটা উল্লেখযোগ্য অংশ। অধিকাংশ ডিএম ম্যাজিস্ট্রেট হিন্দু হবে। একজন ডিএম ম্যাজিস্ট্রেট অনেক দায়িত্বশীল, একটা আম লোক অপেক্ষা। তো ডিএম ম্যাজিস্ট্রেট যারা সব চুরি করে নেবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা আমাদের কালেক্টর, তারা সব চুরি করে নেবে, ডাকাতি করে নেবে, আর ওয়াকাফ বোর্ডের লোকগুলো সব ভালো করে রেখে দেবে, কেমন আছে না? এটা মিথ্যে মনে হয়েছে। তাই তাদের হাতে ক্ষমতা তুলে দিতে যাচ্ছে। সিদ্দিকুল্লাহ সাহেব, আপনি বলছেন আমি জনগণকে রাস্তায় নামিয়ে দিই, জনগণ রাস্তায় মানে আইনজীবী হয়ে যাবে? ক্যাকি নিয়ে তো কত জনগণ রাস্তায় নেমেছে, ছি ছি। অথচ লোকসভাতে 8 জন তৃণমূল সরকারের শাসক দলের লোকজন যায়, ভোট দিতে যায়, 8 জন, পুরো ক্রিমিনাল অফেন্স। যাওয়া দরকার ছিল সুপ্রিম কোর্টে, কেউ সুপ্রিম কোর্টে যায়নি। সিদ্দিকুল্লাহ সাহেব চিঠি করে তো নেচেছিলেন গোটা ভারতীয় মুসলমানকে, গোটা বাংলার মুসলমানকে করে ভারত থেকে বিতাড়িত করা হচ্ছে, উত্তর দিন তো একটাও না, শুধু ভয় দেখিয়ে দেওয়া, ডর দেখিয়ে দেওয়া। ওয়াকাফ নিয়ে এই ডর দেখানোর দায়িত্ব কি মমতা ব্যানার্জি আপনাকে দিয়েছে? যে মোল্লাদের ভয় দেখানোর দায়িত্ব তোমাকে দিলাম, তোমাকে কিছু টাকা দিলাম, গাড়ি ভাড়া দিলাম, তুমি ওদেরকে কলকাতায় নিয়ে এসো, কলকাতাকে ঠিক করে দাও, টাইট করে দাও, ওদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে দাও, আর তোমার সংগঠনটা কলকাতা সেরাও বা পশ্চিমবঙ্গে সেরাও। এটা মমতা ব্যানার্জি করে দিয়েছে নাকি? মুসলমানদের ভয় দেখিয়ে 26 ইলেকশনে বৈতরণী পার করার জন্য উত্তর দিলাম। চালাকি করছেন। আমি পরিষ্কার করে বলছি, যে সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে। যারা গেরুয়া পতাকে গাড়ি থেকে নামালো, এইটা রিয়াকশন 50 বছর ধরে ভোগ করতে হবে মুসলমানদেরকে। এত বড় উদ্যত্ত যে জাতি গোটা বিশ্বে মার খাচ্ছে, জান না? আপনার জামাতে উলামা ইনকে নিয়ে প্যালেস্টাইনে চলে যান যুদ্ধ করতে ইসরায়েলের সাথে। কত বড় ক্ষমতা বাপের বেটা হয়ে দেখেন, যান। কি নির্দয়ভাবে মহিলা শিশুদের মারা হচ্ছে গাজাতে। আপনি কি করেছেন মশাই? আপনি কে? আপনার দ্বারা মুসলমান সমাজে কি করলেন? আপনার করলেন। আচ্ছা, একটা কাজ করতে পারেন,
এই 2026 ইলেকশনে না আপনি টিকিট মমতা থেকে নেবেন, আপনি নির্দল থেকে দাঁড়ান। হুমায়ুন কবির নির্দল থেকে দাঁড়ালে প্রচুর ভোট পায়। আপনি নির্দল থেকে দাঁড়িয়েছিলেন, জামানত আপনার বাজাতে হয়েছে। কংগ্রেস থেকে দাঁড়িয়েও আপনার জামাত বাজাতে হয়েছে। আপনার কোনো অস্তিত্ব আছে? আপনি অর্ধশিক্ষিত, অশিক্ষিত, অসচেতন, ধর্মপ্রবণ, ধর্মোন্মাদ, বিপদগামী কিছু মানুষকে নিয়ে খেলাধুলো করেন। ওদের জন্যই তো রাজ্যের মুসলমানদের এই দুরবস্থা, ওরা তো পিছিয়ে পড়া। ওদের মধ্যে কোনো রাগ নেই আমার। ওরা ওয়াকাফ বানান করে লিখতে পারবে সন্দেহ আছে। ওয়াকফর আওলাদ, ওয়াকফর আল্লাহ কাকে বলে, কীভাবে ওয়াকাফ এলো, ওয়াকাফের লক্ষ্য কী, উদ্দেশ্য কি, কিচ্ছু যায় না। অ্যামেন্ডমেন্ট বিলটা আপনি রিডিং করে পড়তে পারেন, তার বাংলা করতে পারেন, ইংরেজিতে লেখাটা ওই আপনার জন্য বাংলা করা হয়েছে। বাংলায় আপনাকে পড়ে শোনাতে পারেন। 14 পাতার বিল আছে। আমি লড়াই করেছিলাম ওয়াকাফের জন্য, কাজী মাসুম আক্তার বলছি। আপনি আসলে 2026 সালের টিকিটটা চান। আপনি আপনার ক্ষমতা দেখাচ্ছেন দিদির কাছে। দেখো কত মোল্লা আমাদের সাথে আছে। দিদির কাছে ওই মোল্লাগুলো হচ্ছে দুধের গাই আর রসালো আম। আপনি বলছেন আমার কাছে এতগুলো দুধের গাই আছে, রসালো আম আছে। তহসিল দিকেও বলেছে আমার কাছে এতগুলো দুধের গাই, রসালো আম আছে। হুমায়ুন কবির ওটা দেখা দিয়েছে, আমার কাছে এতগুলো দুধের গাই, রসালো আম আছে। আপনি ওদেরকে টপকাতে চাইছেন টিকিট পাওয়ার জন্য। আপনার নিজের জনপ্রিয়তার কথা বলবেন না, তাহলে নির্দল থেকে দাঁড়ান। আপনি মন্ত্রিত্ব পেতে চান না 26 সালে? মুসলমান জনগণকে বলি, এরা সমাজের শত্রু, আপনাদের শত্রু। আপনাদের আবেগ অনুভূতি নিয়ে এরা খেলে, এরা কুলাঙ্গার। এদের জন্যই সাজা কমিটির রিপোর্ট অনুযায়ী রাজ্যের বাঙালি মুসলমানরা ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠী। এদের নেতাগুলোকে চিনুন, দেখুন, এরা নাকি সর্বদলীয় বৈঠকও করতে চাইছে। অথচ খোদ কলকাতা তার আশেপাশে মসজিদ নষ্ট হয়ে যাচ্ছে। এদের হুঁশ নেই। এরা খারাপ, এরা সমাজের আবর্জনা, এরা মুসলিম সমাজের লজ্জা, আবর্জনা। এদের কন্ট্রোলেই এখনো মুসলমান সমাজ। এখনো মুসলমানরা মাসুম আক্তারদের কন্ট্রোলে নয়, এখনো মুসলমানরা এই আবর্জনাদের কন্ট্রোলে, তাদের নিয়ন্ত্রণে চাঞ্চল্যমান হয়ে নিভৃত হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমি মুসলমানদের বলি, আপনাদের নিয়ে স্বাধীনতার আগে খেলেছিল একজন ব্যক্তি, তার নাম মোহাম্মদ আলী জিন্না। তিনি শুয়োরের মাংস খেতেন, কোরআনকে চূড়ান্ত অসম্মান করতেন, ইসলাম ধর্মের নাম শুনলে ছুতু ফেলতেন। তিনি মুসলমানদের নিয়ে রাজনীতি করে পাকিস্তান তৈরি করে দিয়েছে। তিনি ছিলেন মুসলমানদের মাসিহা। যিনি ইসলামকে ঘৃণা করেন তিনি হয়ে গেলেন মুসলমানদের মাসিহা। আর এই ভারতবর্ষের কোটি কোটি মুসলমান তার পতাকা তলে লড়াই করে রক্ত গঙ্গা বইয়ে দিয়ে ভারতকে ভাগ করে পাকিস্তান তৈরি করেছিল, যার একটা অংশ অধুনা বাংলাদেশ। তিনি মোহাম্মদ আলী জিন্না। তার মুসলমানদের প্রতি কোনো দায় ছিল না, তার দায় ছিল সিয়াসতের প্রতি, তার দায় ছিল আত্মম্ভরিতার প্রতি, তার দায় ছিল ইগোর প্রতি, তার দায় ছিল নিজস্ব যে চাওয়া পাওয়া তাকে বাস্তবায়িত করা, নিজের কায়েমি স্বার্থকে বাস্তবায়িত করা করতে পেরেছিল। তাই কীটত্ব পাকিস্তান তৈরি হলো। এই লোকরাও ঠিক তাই করছে। এগুলো তার ক্ষুদ্র সংস্করণ, এগুলো তার চেলাচামুন্ডা মাত্র। এদের হাত থেকে বাঁচুন। ওয়াকাফ নিয়ে সুনির্দিষ্ট কিছু বলার থাকলে জায়গা হলো সুপ্রিম কোর্ট। মাননীয়কে বলুন সুপ্রিম কোর্টে যেতে। তিনি সিএ নিয়েও সুপ্রিম কোর্টে যাননি, তিনি তো চাননি যে সিএটা বাতিল হোক। তিনি চাইছেন না ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 কোনোভাবে বাতিল হোক। তিনি চান মুসলমানদের ভয় দেখাতে, ভয় দেখিয়ে তাদের আতঙ্কটাকে ভোটের ক্ষেত্রে, ওই ভোটের যে ব্যালট বক্সে চ্যানেলাইজ করতে। আর সেই কাজ করতে দালাল হিসেবে লাগানো হচ্ছে সিদ্দিকুল্লাহর মতো লোকেদের। তারা মিলাদ করে, ওয়াজ করে, জনগণকে এক কাজে করে এই কাজটাই করতে চায়। ধন্যবাদ।